নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দ্রব্যময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছোনো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী, কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশ ঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বুর। দিন রাত গ্যাঁওকো গ্যাঁওকো ব্যাঙের এক ঘেয়ে ডাক। দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেলবেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে পড়বেন, উফ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির 9 ঠাকুরন এসে জিজ্ঞেস করবেন জানালার কাছে দাঁড়িয়ে। বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মলেই বাঁচি। নিত্যি জ্বর, নিত্যি জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়ানটা কামড়াচ্ছে। একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? ইয়ে কি কাণ্ড! হ্যাঁ গা। পরে মিনতির সুরে বললেন, ও নবু, নোক কি দিদি, শীত তো আজ ভাঙল না। কাঁটা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষকটা পেড়ে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি। ধরো নবু, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি? অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব। ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নবু। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? ওই জটে গয়লার অড়ল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জটে গয়লার জমির কাছে। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা 9 ঠাকুরন এসে আবার জানালায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথা ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজনাতি পাকশিতে ইবিআরে। ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর 5-6 আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাত বউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিটকে থাকে।
বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, ছেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে, মশা আর তো ঝাঁক। মাগো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। নঠাকুরনকে বলেন, সুদে সুদ, ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নবু। দ্রব্যময়ী আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস 2 বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকুরন দ্রব্যময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাকেও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে 2-একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, হো নব, গরু এনেছ দিদি? 2-3 বার ডাকের পর নঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? হ্যাঁ, বলি আমার গরুটা কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষ কালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। হ্যাঁ, বলি গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেয়ে ফেলেছে গরু গরু করে। কেরোসিন তেল একটু টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরন টেমিটা জ্বালালেন। আমরা গাছে একটা তেড়ো পাখি আর একটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, কুতলি কুতলি, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু! চালাচ্ছে তো চালাচ্ছে, আধ ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু। মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে কতক বা বিদেশে। তার 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর, বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন।
নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। দুটো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরনের কটি নাতি চাকুরে। এজন্য দ্রব্য ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ দুটো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই। অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ দুই চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই। তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশাওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দুই একজন সূচিবায়গ্রস্তা বিধবা পথের নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন। দ্রব্য ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুখুজ্জেদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা এক একটা মা। হ্যাঁ, একটা গাছ কাঁঠাল। সব বনেশেদের জন্যে যদি বা মা তার কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে? আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সব বনেশে কলিকালে কি ধম্মক জ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। দ্রব্য ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলে। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় বাড়ির পিছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। দ্রব্য ঠাকুরন হাঁক দিলেন, কে রে নেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রব্য ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকমার নেবু গাছ থেকে একটা নেবু। দ্রব্য ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছ্যাঁচোর নিয়ে হয়েছে। তোর মার অরুচি তা হাটে নেবু কিনতে পারিস না? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রব্য ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুমা। কি রে, কি? আমি চলে যাব। কেন, তোকে কি আমি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? দ্রব্য ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢকঢক করে খানিকটা জল খেয়ে
অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দ্রব্য ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানি নে ঠাকুমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? দ্রব্য ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন, এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল? কি ভাই? আপনার পিটুলি কাজ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গাঁয়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পিছনে হরিরায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে দ্রব্য ঠাকুরনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলে যা কিছু যৎসামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়ো পোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গায় ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু দ্রব্য ঠাকুরন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব্য ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। 1-9 ঠাকুরন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। দ্রব্য ঠাকুরন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোবাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছে। কিন্তু ও বেলা সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকমা, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ও বেলা তো ও বেলার নেবু ও বেলা ফুরিয়েছে, এ বেলা একটা দরকার। মা বললে। আচ্ছা, আয় উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরন আপন মনেই বকে চলেছেন। নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকন বনি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না। ওর মাও দেবে না, বড্ড হেজল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও,
তা আমায় বললে আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মা অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি না ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে আবাগির বেটি? আমি এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা, তা নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ডখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময়ে বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকুরনের মেজ নাতি নীরদচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। দ্রব্য ধর্মড় করে উঠে দাঁড়িয়ে এক গাল হেসে বললেন, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটের দিকে চেয়ে বললে, এ হরি কাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুঁটুলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবারা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে? তাহলে বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর নঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন। অনেকদিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ কেন? তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে তো কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু। একটা বিহিত করে যাও যা হয়, নইলে। কানু বললে, সেসব জন্যেই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকুরন বললেন, ভালো কথা। ও নবু, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে। তাও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবু। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়া গাঁয়ে তো চোখকেই দেখতে পাইনি দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নাই এ গাঁয়ে। আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু। ফলে নবউ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো, রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে। ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবউ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি,
তীর্থধর্ম করার সময় তো এই। তার যদি আর ছেলেটাও বেঁচে থাকতো। আজ প্রায় ৪৫ বৎসর পূর্বে ৭ মাস মাত্র বয়সে ঠাকুরুনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তাঁর আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব্য ঠাকুরন প্রিয় মংলি গরুটার ভার দিয়ে গেলেন বউকে। বারবার মাথার দিব্যি দিলেন মংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল বউ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 ব্যানন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়াই শুকনো নারকোল পাতার আঁটি, পাকাটির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুখডিহিনী দ্রব্য ঠাকুরন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না। সেসব দান করে গেলেন কতক ঠাকুরনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটি নিয়ে যা কোন কি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, ঠাকুরন চোখের জল ফেললেন যাবার সময়। দ্রব্য ঠাকুরন ট্রেনে কোনো রকমে সুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশী বাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকুরনের জন্যে। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব্য ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব্য ঠাকুরন ঘণ্টাখানেকের মধ্যেই সভয়ে আবিষ্কার করলেন তাঁর প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব্য ঠাকুরনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব্য ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব্য ঠাকুরন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব্য ঠাকুরন বললেন এই কথায় বয়ের উচ্চারণে যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এই সব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেন, ওকারের উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি, লোম বস্ত্র বের করে পরুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কি জিনিস পাড়া গাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? এই সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার উপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব্য ঠাকুরনের
চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, কি মুশকিলেই পড়া গেল। না, কাশির লোক ঘুমোয় কখন? কানু তারপর দিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। দ্রব্য ঠাকুরনের চেয়ে তাঁর বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব্য ঠাকুরন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন, দ্রব্য ঠাকুরন অতশত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ 2 ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকুরনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দ্রব্য ঠাকুরনের কোনো দোষ নেই। তিনি অজ্ঞ সেকেলে লোক। অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেনও নি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই কেউ তো তাকে বলেনি। দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরায়। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোড় করে বক বক বকুনি জুড়ে দেবে। বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব্য ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন। গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশে ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। দ্রব্য ঠাকুরন শুনতে লাগলেন কেউ জিজ্ঞেস করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব্য ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই আছো, এখানে প্রণাম, ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপর সবাই চলে গেল।
নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসলো, আর ওঠে না। দ্রব্য ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলেই যাচ্ছে আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছু বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস দিনে গ্রাম থেকে এসেছেন বেশ। শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে মুংলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে। আহা, নব কি মুংলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো ওকে। না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবউয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবউ লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালে নয়, কানুবা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্যে। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাঁধি খাই। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। পাগল না কি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চল দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি দেখবেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রি ব্রতকথা এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণও যদি তিনি বোঝেন। আর নীরজার চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বাকি। দ্রব্য ঠাকুরন না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা হা কি চমৎকার। ধ্রুব ঠাকুরন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কি সব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যত বা এ বকে তত বা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি,
রাত 9টার পরে ধ্রুব ঠাকুরনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশী বাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ! দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া। পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্যে তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজার আগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? ধ্রুব ঠাকুরন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলছেন। আহ, কি বিপদ! সব সময় কি আবল তবল বকুনি। মুখে বললেন, আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলে তবুও দুজনই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, আহ, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও ধ্রুব ঠাকুরনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তাই জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যুপথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তাঁর কাছে। পুরনো এক ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে সে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে, এর মুখে সবসময় বড় বড় কথা।
দিগে যা, তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে। আর কি, বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাত ছড়া দিয়েছিল তাহা কোনো মেয়ে মানুষ এভাবে গুছিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্তৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কোন কি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে ধ্রুব ঠাকুরুন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। এত রাত্রে করে কি? হুস হুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘোরে মুখ চাপা লাগলো নাকি? ধ্রুব ঠাকুরুন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? ওগো। নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকে রেচক পুরো অভ্যেস করছি, অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, একটু ঘুমোতেও দেয় না রাত্রিরে? ধ্রুব ঠাকুরুন বললেন, যাকগে, ঘুমের ঘোরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি, ঘুমুলেন? না, কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যে নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। ধ্রুব ঠাকুরুনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন, যদি তোর পয়সা থাকে। রাত্রিরে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশী এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যর মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও একটা পাগল। পাগল? সে কি? না বাবু, বিয়ে যায় ধর্মিষ্টি। অত ধর্মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুরমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকমা, শেষ বয়সে কাশীবাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। হ্যাঁ, উনি ওই রকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্র, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। ধ্রুব ঠাকুরুন অবাক হয়ে বললেন,
বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি ঠাকুমা তোমার কাছে? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকুমা তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেকদিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসতো, গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন। দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্যি। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়ার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি আজ আমার সঙ্গে চলুন, কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। শোনবার জিনিস। কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়। হ্যাঁ, আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা। অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরনকে। কেদারঘাটে এর আগেও 2-3 দিন রোগামতো কথক ঠাকুর কথকতা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়। পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যরমা জিজ্ঞেস করলেন, দিদি প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দাও। নাতিরা কটা টাকা বা পাঠায়। এখানে যা দেবেন দিদি পরকালে তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের একটা বড় বজরা ভেসে চলেছে। 2-3খানা পানসিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। দ্রব্য ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই। 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকুর লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলেছে, হা 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 হা। যদি এর সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানও শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব।
বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড আজ তাহলে খুব ভালো লেগেছে বোধহয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? একটা গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো দুটো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায়ের ন্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশীবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি, না, সংসারের মায়ায় আর না। গানে বলে, কে বা কার পর কে কার আপন, কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘোরে, দেখে পরস্পরে আশার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপ্ন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। দ্রব্য ঠাকুরন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরুমন্ত্রের দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দূরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড নেওটা, যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলে। আর আবার ওই সব কথা আপনার মুখে? জড় ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তাঁর সব গেল। ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। দ্রব্য ঠাকুরন কোনো কথা বললেন না। তার ওর কথা একেবারেই ভালো লাগে না। কি কি বলে, কি করে, এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না। মুখ দেখতে আছে ওর। ছে! সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবও তাকে যত্ন করছে না। বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুখুজ্জেগিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দে দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁচি না দিলে? কনক বলছে, ও ঠাকমা, একটা নেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিচ্ছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষ্যায় চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে
গালবাদ্য সহকারে শিব পুজো করছেন। দ্রব্য ঠাকুরনের একটু বেলা হয়েছে আজ উঠতে। মনও খুব ভার। তাঁর আপনার জন পড়ে রইল, তাঁর মুংলি, তাঁর খয়ের খাগি গাছটা, তাঁর ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই নীরজার জ্বালায়। নীরজার গালবাদ্য থামল। দ্রব্য ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়া সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কিনা। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। দ্রব্য ঠাকুরন বললেন, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। দ্রব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই। আমার আর কাশিবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন। ওর কাছে 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোঁচকা তোরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নবু, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকে এই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশ পাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুরন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ঠাকুরন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। ঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নবু, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি? সেই নীরজার মতো। মুংলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্ম টন্ম ছেড়ে দাও। কি এ নীরজা, কার কথা বলছো? সে বলবো এখন সব। হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে, বাবা। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশী প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো। তুই ভাই বল নব, বলো। আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদেয় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তিতে দরকার নেই। এই ভিটেই আমার গয়া কাশী। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওকে নে। আঁচলের খুঁট দিয়ে ধ্রুব ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়। আষাঢ়ের
সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। ধ্রুব ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠানে পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম। আমাদের কথা মনে ছিল? নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।